বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি গত ক্লাসে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়ে নিয়েছিলাম নাগরিকের ধারণা, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য। আজকে আমি তোমাদের সেই ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এখানে যে অংশটুকু বাকি আছে, অর্থাৎ আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য, আইনের উৎস, সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, এই বিষয়টি নিয়ে কি করব, আজকে একটু আলোচনা করব। চেষ্টা করব আজকে এই অধ্যায়টা পুরোটাই শেষ করার জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থাকবে। তোমরা আমার নাম জানো, পরিচয় জানো, তারপরও আমি একবার বলে দিই। আমি মঞ্জুরা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি সঙ্গে রাখবে। তোমরা বই পেজ 94 পৃষ্ঠা বের করবে এবং আমার সাথে পড়াটা মিলিয়ে নেবে। আজকে আমরা পড়বো আইনের ধারণা। দেখো, আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য, আইনের উৎস। আইনের ধারণা, সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। সেটা কি হতে হবে? সামাজিকভাবে স্বীকৃত হতে হবে এবং সেটি কি লিখিত হতে পারে এবং অলিখিত হতে পারে। এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি একটু বলি, যে ধরো তুমি মোটরসাইকেল চালাতে পারো, কিন্তু তোমার বয়স কম, তোমার মোটরসাইকেল চালানোর কোনো লাইসেন্স নাই। তুমি তোমার বড় ভাইয়ের মোটরসাইকেলটা হঠাৎ নিয়ে বের হয়েছো রাস্তার মধ্যে, এখানে, এবং তোমার কাছে কি নেই, কোনো লাইসেন্স নাই। এক্ষেত্রে তোমাকে পুলিশ কি করতে পারে? তোমাকে ধরতে পারে, তোমার লাইসেন্স চেক করতে পারে। কিন্তু লাইসেন্স না পাওয়া গেলে তোমাকে কি করতে পারে? তোমাকে অ্যারেস্ট করতে পারে, জরিমানা করতে পারে। তাহলে এটি কি হলো? একটি আইনগত দিক থেকে তুমি কি হতে পারো? তুমি অনেক হয়রানির শিকার হতে পারো। আর তুমি কি করলে? আইন ভঙ্গ করলে। এক্ষেত্রে কি করা যাবে না? আইন ভঙ্গ করা যাবে না। আর এটি হচ্ছে আসলে মূলত একটি আইন, অর্থাৎ আমার বয়স কম কিন্তু আমি মোটরসাইকেল চালাতে পারি, অথচ আমার কিন্তু কোনো লাইসেন্স নাই। কাজে লাইসেন্স ছাড়া কেউ যদি বের হয়, তাহলে তাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। সবসময় আইন মেনে চলবো। এরপর বলছে যে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এই নিয়ম কানুন সমূহ মেনে চলে। অর্থাৎ সমাজে যেন কোনো রকম কি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য মানুষ কি করে? মানুষ এই আইনগুলো মেনে চলে, মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই আইনগুলো, আইন আছে বিধায় মানুষ এখন পর্যন্ত কি করছে? ঠিক আছে। যারা আইন ভঙ্গ করে তাদেরকে কি করা হয়? তাদেরকে বিভিন্ন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং শাস্তি দেওয়া হয়। তো আইন ভঙ্গ করা যাবে না। সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন। আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন, রীতিনীতি বা বিধিবিধান, এগুলো কি করতে হবে? সবসময় মেনে চলতে হবে এই নিয়ম কানুনগুলো। এই অর্থে আইন মূলত দুই ধরনের। আইন মূলত দুই ধরনের। একটি হলো সামাজিক আইন ও রাষ্ট্রীয় আইন। প্রথমটি হলো সামাজিক আইন, পরেরটি হলো রাষ্ট্রীয় আইন। সামাজিক আইন যেটা আমরা সমাজে বসবাস করি আমরা, এবং সমাজে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই সকল দিক বিবেচনা করে আমরা যেভাবে সামাজিক মানুষ হিসেবে যেভাবে আমরা বসবাস করি, সেটি হলো সামাজিক আইন। আরেকটি হলো রাষ্ট্রীয় আইন, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক, আইনসভা কর্তৃক স্বীকৃত যে বিধিবিধানগুলো কি করা হয়, এই আমাদের জন্য আরোপিত করা হয়, অর্থাৎ নিয়ম দেয়া হয়, এবং রাষ্ট্র কর্তৃক যে আইন, সেগুলো যদি যখন আমরা মেনে চলি, তখন সেগুলোকে বলা হচ্ছে রাষ্ট্রীয় আইন। এবং রাষ্ট্রীয় আইনটা হলো কি, যে এটা অবশ্যই বাধ্যবাধকতা, মানে মেনে চলতেই হবে। যদি আমি মেনে না চলি, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? আইনের আওতায় নিয়ে আসা হবে, আমাকে জবাবদিহি করতে হবে। সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা
রীতিনীতি মানুষ মেনে চলে তা হচ্ছে সামাজিক আইন। বলছে সামাজিক জীবনে যে সকল বিধিবিধানগুলো আমরা মেনে চলছি, আমি যে কথাটা একটু আগে বললাম যে সমাজ জীবনে বসবাস করতে গেলে আমাদেরকে অনেক সময় অনেক কিছু মেনে চলতে হয়। হ্যাঁ, আমরা ইচ্ছা করলেই যখন তখন অন্যায় অপরাধমূলক কোনো কাজ করতে পারি না। আর রাষ্ট্রীয় কাঠামো বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ, অর্থাৎ সর্বজনীনভাবে বলছে সরকার কর্তৃক। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় আইন, যেটা রাষ্ট্রীয় কাঠামোয় সর্বজনীন বলতে সবার জন্য, সবার জন্য, অর্থাৎ নারী পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র, তারপরে হলো বিভিন্ন বয়স ভেদে নয়, সকল বয়সের ক্ষেত্রে সবার জন্য, সবার জন্য কি রাষ্ট্রীয় আইনটা প্রযোজ্য। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশই রাষ্ট্রীয় আইন নামে পরিগণিত। অর্থাৎ আমরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হই এবং আমাদের দ্বারা অন্য মানুষেরাও যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্যই সরকার কি করেছেন, রাষ্ট্রীয় কাঠামোয় তিনি কতগুলো নীতিমালা দিয়েছেন এবং সেটি হলো যেটি মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করবে এবং মানুষ কি করবে, মানুষ কোনো রকম সমস্যা সৃষ্টি করতে পারবে না, সেই সমস্যাগুলোকে প্রতিরোধ বাধা সৃষ্টি করবে, অর্থাৎ সেই সমস্যাগুলো সে সৃষ্টি করতে পারবে না। আইন রাষ্ট্রীয় কাঠামোয় সবার জন্য সমান, সে কথাটি এখানে বলা হচ্ছে। আরেকটা হলো এখানে বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ববিদ ও আইন বিশারদগণ আইনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অর্থাৎ যারা রাজনীতি নিয়ে এবং আইন নিয়ে বিজ্ঞ, যারা রাজনীতি নিয়ে সবসময় কি করে রিসার্চ করে গবেষণা করে, সেই তত্ত্ববিদদের কথা বলা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক তত্ত্ববিদ ও আইন বিশারদগণ আইনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। কিভাবে দেখো, টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক অর্থাৎ রাষ্ট্র যখন কি করে আইন প্রদান করে থাকে, অর্থাৎ সেটি আইনসভা কর্তৃক যে আইনটা দিয়ে থাকে সেটি হলো আইন, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন, অর্থাৎ মেনে চলতেই হবে এই আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। বলছে যে অধ্যাপক হল্যান্ড বলছে যে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, অর্থাৎ যদি এই নিয়মগুলো না থাকে তাহলে মানুষ যখন তখন কি হয়, উচ্ছৃঙ্খলতা বশত বিভিন্ন রকম অন্যায় অপরাধমূলক কাজে কি হয়ে যাবে, জড়িয়ে পড়তে পারে। সেজন্য বলা হয়েছে যে তার বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। যেটি কি হয়, রাজনৈতিক শক্তি অর্থাৎ যারা দেশ পরিচালনায় নিয়োজিত থাকে, আইনসভা কর্তৃক যে আইন, সেই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আইনসভায় কি করে তাদের আইনগুলো প্রণয়ন করেন এবং সেগুলো বাস্তবায়ন করেন, সে কথাই বলা হচ্ছে যে রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন উড্রো উইলসন। তিনি বলেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। বলছে যে আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা মানে নিয়ম, হ্যাঁ, ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, যেগুলো সমাজ থেকেও এবং রাষ্ট্র কর্তৃক দুটো থেকেই স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতা দ্বারা বলবৎ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলে। তাহলে আমরা আইন বলতে বুঝবো কি, যে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে কি বলা হয়, সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলা হয়। এখানে দেখো আইনের বৈশিষ্ট্য। 1. আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। তাহলে আইন মানুষের কি করে, বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। এখন মনে করো যে
দুজন বন্ধুর মধ্যে একজন বন্ধু আরেকজনের একটি কলম খুব পছন্দ করেছে, কিন্তু সে হচ্ছে কি করতে পারছে না, তার সে কলমটা চুরি করতে পারছে না বা নিয়ে নিতে পারছে না তাকে না বলে। তো এই যে মানুষের একটা মানে আচরণ, এটিকে কি করছে যে আমি নিয়ে নিলে কি সমস্যা হতে পারে, সে আমাকে ভুল বুঝতে পারে, মন খারাপ করতে পারে বিভিন্ন। হ্যাঁ, তো এই যে মানুষের একটি বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করছে কি আইন। আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে কাজগুলো করতে চায় সেগুলোকে কি করে আইন নিয়ন্ত্রণ করে। 2, আইন হচ্ছে সর্বজনীন। আইন হচ্ছে সর্বজনীন, অর্থাৎ নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র বিভিন্ন সকল বয়সীদের জন্য আইন সমান সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য হয়। সেটি সমানভাবে কি হয়, রাষ্ট্রে বসবাসরত সকল মানুষের জন্য কি হয়, প্রযোজ্য হয়। কারোর জন্য কম বা কারোর জন্য বেশি হবে তা নয়। 3, আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ। আইন হচ্ছে এক ধরনের আদেশ। আদেশ বলতে আমরা সেরকমই একটি কথা অর্থ বুঝি, যেরকম বলা হয় যে একটি শিশু জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর তার কি অর্থাৎ বার্থ সার্টিফিকেট, অর্থাৎ যেখানে সে জন্মগ্রহণ করলো অর্থাৎ তার একটি বার্থ সার্টিফিকেট নিতে হবে। এটি হচ্ছে আদেশ। হ্যাঁ, বা নিষেধ অর্থাৎ হলো নিষেধ বলতে এখানে বোঝানো হচ্ছে যে কি করা যাবে না, প্রকাশ্যে ধূমপান করা যাবে না, এটি একটি নিষেধ মনে করো। আইন হচ্ছে এক ধরনের আদেশ যেটি আমাদের পালন করতেই হবে, এবং নিষেধ অর্থাৎ যেটি আমাদের মানুষের জন্য যে কাজটি করা নিষেধ, সেটি কখনো কোথাও করা যাবে না, যে সেটি করলে কি হতে পারে, আমাদের অনেক শাস্তি পেতে পারি আমরা, যা সকলে মান্য করতে হয়। হ্যাঁ, যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়। এরপরে 4 বলা হচ্ছে আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। আইনটা কি রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত, অর্থাৎ এটি হলো সরকার কর্তৃক, অর্থাৎ আইনসভা কর্তৃক এটি কি হবে, স্বীকৃত হবে, এবং আরোপিত বলতে এটিকে বাস্তবায়িত, অর্থাৎ আমরা এটিকে কি করব, পালন করব, বাস্তবায়ন করব, সেটাকে বলা হচ্ছে আরোপিত। 5, আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। তাহলে আইন হলো আমরা সমাজে বসবাস করি, এখানকারই একটি নিয়ম ও রীতিকে বোঝানো হচ্ছে। তাহলে এটি হলো আইনের বৈশিষ্ট্য। তাহলে যদি বলা হয় যে আইনের বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে আমরা এখানে দেখলাম আইনের বৈশিষ্ট্য কয়টি রয়েছে, 5টি আইনের বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে কি করতে হবে, খাতায় লিখতে হবে। আইনের উৎস দেখো, অর্থাৎ কোথা থেকে আইনটা আসলো, উৎস কোথায় সেটি বলা হচ্ছে। আইনের বিভিন্ন উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের 6টি প্রধান উৎসের কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড 6টি কি করেছেন, উৎসের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো, 1 নম্বর হলো প্রথা, 2 হলো ধর্ম, 3 হলো বিচার সংক্রান্ত রায়, 4 হলো বিজ্ঞানসম্মত আলোচনা, 5 হলো ন্যায়বোধ, 6 হলো আইনসভা। আমরা এখন আইনের উৎস প্রথা নিয়ে আলোচনা করব। তোমাদের পৃষ্ঠা নাম্বার হলো 94। আইনের উৎসে এখানে প্রথা সম্পর্কে একটু বর্ণনা করা হয়েছে। আইনের উৎস অর্থাৎ যে প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। প্রথা বলতে আসলে কিছু নিয়ম, যেমন বলা হচ্ছে সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। এই সকল সামাজিক প্রথার আবেদন এতই বেশি যে এগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। অর্থাৎ সমাজে বসবাস করতে গিয়ে আমরা যদি এগুলোকে অমান্য করি, তাহলে কি হবে, সংঘাত হবে ও বিদ্রোহ সৃষ্টি হবে, অর্থাৎ মারামারি সৃষ্টি হবে, সেই কথা বলা হচ্ছে। কালক্রমে এসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। অর্থাৎ সময়ের পরিবর্তনে এগুলো কি হয়েছে, এগুলো হচ্ছে অর্থাৎ রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে এগুলোই আইন হিসেবে চলে আসে, আইনে পরিণত হয়েছে। যেমন ব্রিটেনের অধিকাংশ আইনই হলো প্রথা থেকে এসেছে, অর্থাৎ তাদের যে রাষ্ট্রের মধ্যে যে নিয়মগুলো ছিল, সেই নিয়মগুলো থেকেই সেগুলো কি আইনে পরিণত হয়েছে। এরপরে ধর্ম, মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। প্রাচীনকাল থেকে মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে, অর্থাৎ আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী, তোমরা তো জানো যে আমরা হাদিস কোরআনের আলোকে অনেকে চলাফেরা করি, নিয়ম পালন করে থাকি, যে এই ভালো কাজ করলে আমাদের কি হবে, ভালো
কাজ করলে আমাদের সওয়াব হবে, মন্দ কাজ করলে আমরা গুনাহগার হব। এই যে এই এগুলোই ধর্মের মধ্যেই থেকে আমরা পালন করে থাকি। আমরা কোরআন সুন্নাতের আলোকে সবকিছু কি করি, এগুলো মেনে চলি। তো মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। প্রাচীনকাল থেকে মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে, তাই ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ন্যায়, অন্যায়, পাপ, পুণ্য ইত্যাদি মূল্যবোধ ধর্ম কি করছে, চিহ্নিত করেছে বলে প্রাচীন ও মধ্যযুগের রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি প্রভাব বিস্তার করে। ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধানই রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হয়। ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কুরআন ও শরীয়তের উপর নির্ভরশীল। হিন্দু আইনও মূলত হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যেমন বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর কি করে নির্ভরশীল। হিন্দুরাও কি করে তাদের এই পবিত্র ধর্মীয় গ্রন্থগুলোর উপর নির্ভরশীল হয়। বর্তমান যুগেও ধর্মীয় রীতিনীতি আইন রূপে গ্রহণ করে রাষ্ট্রীয় আইন প্রবর্তন করা হয়। বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় আইন মেনে চলে। এরপর বলছে বিচার সংক্রান্ত। বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায় আইনের একটি উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে কি করে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন তিনি কি করে তিনি বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারের রায় প্রদান করেন। অর্থাৎ বিচারক যদি মনে করেন যে কোনো মামলা নিষ্পত্তিটা করতে সে ব্যর্থ হচ্ছে, তাহলে তিনি নিজে কি করে, তিনি নিজের বুদ্ধি খাটিয়ে তিনি একটি আইনের সাথে সঙ্গতি রেখে তিনি আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারের রায়টা প্রদান করেন। এটি একটি দৃষ্টান্ত হয়ে যায় এবং এক সময় আইনে সেটি কি হয়, পরিণত হয়। তাই দেখা যায় বিচারকের রায়ও আইনের একটি উৎস। অর্থাৎ বিচারক যে রায়টা দিল সেটি তখন আইনের মাধ্যমে চলে আসে। এরপর আসে বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয়ক গ্রন্থাবলী আইনের উৎস হিসেবে কাজ করে। প্রখ্যাত আইনবিদদের ব্যাখ্যা, মূল্যায়ন, আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে। অর্থাৎ বিজ্ঞানসম্মত আলোচনা করতে বলা হচ্ছে যে প্রকাশ্যে বা জনসম্মুখে কি করা যাবে না, ধূমপান করা যাবে না। যদি করা হয় তাহলে সেটি কি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। যখন বিজ্ঞানীরা এটি কি করলো, প্রমাণ করলো, তখন সেটি কি হলো, সেটি আইনে পরিণত হলো। ঠিক এটির কথাই বলা হচ্ছে। এরকমই অনেক ঘটনা যেগুলো বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়। এরপর বলছে যে মূল্যায়ন, আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে। ব্রিটেনের আইন ব্যবস্থা আইনবিদ ব্ল্যাকস্টোন, আমেরিকার ক্যান্ট, ইসলামের আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু প্রমুখের অনেক অভিমতে আইনের মর্যাদা লাভ করেছে। ন্যায়বোধ। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায় রায় প্রদান করেন। এরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন কি হয়, দেশের আইনের মর্যাদা লাভ করে। এরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। তাই ন্যায় নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি প্রবিষ্ট উৎস। আইনসভা। আধুনিক রাষ্ট্রে আইনসভায় আইনের প্রধান উৎস। অর্থাৎ আইনসভা যেখানে বসে কি করবে, আইনসভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা সরকার প্রধান থাকেন তারা কি করে, তারা তাদের যে আইনগুলো সেখান থেকে কি হয়, পাস হয়। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা বা আইন পরিষদ আছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। এরপরে দেখো সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। অর্থাৎ যিনি দেশটা পরিচালনা করবেন তার জন্য আইনের প্রয়োজনটা কতখানি গুরুত্বপূর্ণ। সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সুশাসন না থাকে তাহলে কি হবে না, দেশটি খুব ভালোভাবে পরিচালনা করা যাবে না। রাষ্ট্রের আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা পেতে পারে। কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। সাধারণভাবে আইনের অনুশাসন দুটি ধারণা প্রকাশ করে যথা আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলে সাম্য। অর্থাৎ আইনের দৃষ্টিতে কি হবে, সকলে সমান হবে, সকলের জন্য আইনটা সমান হবে। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না। অর্থাৎ তিনি তার নিজ ইচ্ছা মতো যখন তখন যাকে খুশি হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো করতে পারবে না, সে কথাই বলা হচ্ছে। এবং ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর সাহস করে না। বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা, বিনা বিচারে কাউকে আটক রাখা ও শাস্তি দেওয়া প্রভৃতি আইনের কি প্রাধান্যের পরিপন্থী।
এরপর বলছে যে আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ। সমাজে আইন প্রাধান্য প্রতিষ্ঠিত হলে, আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ যদি সমাজে আইন থাকে তাহলে কি করতে পারে না, কেউ ইচ্ছা মতো কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। সরকারও কারো ব্যক্তি স্বাধীনতায় অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সাহস পাবে না। সরকারও কি পারবে না, সরকারও তার অযৌক্তিক কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আইনের দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় সমাজে ধনী দরিদ্র, সবল দুর্বল, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলেরই সমান। অর্থাৎ সাম্য বলতে সকলেই সমান। এখানে আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে, সকলের জন্য একই আইন প্রযোজ্য। রাষ্ট্রের ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না। অর্থাৎ যখন আইনের অনুশাসন না থাকবে তখন কি হবে না, তখন ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে। এবার বলছে আইনের শাসনের অভাবে আইন প্রয়োগকারী সংস্থা অনেক সময় নাগরিকদের হয়রানি করে বা বিনা অপরাধে আটক করে। বিচার বিভাগের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে কি হবে না, আইনের শাসন কায়েম হবে না। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আইনের শাসন যে রয়েছে সেটির অগ্রগতি আমরা কি করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কেউ অন্যায়ভাবে কোনো কাজ করলে সেটি কি হচ্ছে, যথাসময়ে সেই বিচার কাজ সম্পন্ন হচ্ছে। এরপর বলছে বাংলাদেশের তথ্য অধিকার আইন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। অর্থাৎ এখানে তথ্য বলতে মানে কোনো কিছু জানার অধিকার, সেই কথাই বলা হচ্ছে। তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সরকার 5 এপ্রিল 2009 তথ্য অধিকার আইন জারি করেন। একটি আইন জারি করেন 2009 সালে। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণীত হয়। অর্থাৎ জনগণ যেন কি করে তার এই অধিকারটা সুনিশ্চিতভাবে পায়, সেজন্য এই আইনটা প্রণীত করে। পৃথিবীর বহু রাষ্ট্রে তথ্য অধিকার আইন রয়েছে। এখানে আমাদের প্রথমে জানতে হবে, তথ্য বলতে কি বোঝায়। সাধারণভাবে বলা যায় যে কোনো ধরনের রেকর্ডি তথ্য। এখানে বলা হচ্ছে যে তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লোক বই, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নকল কপি, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে বোঝানো হয়েছে। এগুলোকেই বোঝানো হয়েছে যেগুলো আমরা কি করব, আমরা এগুলো জানতে পারি। তবে দাপ্তরিক নোটশিট বা নোটশিটের প্রতিলিপি এর অন্তর্ভুক্ত হবে না। বর্তমান তথ্য অধিকার আইনে তথ্য কমিশন নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করা হয়েছে। তথ্য কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার সহ 2 জন তথ্য কমিশনার রয়েছে। বর্তমান তথ্য অধিকার আইনে কি বলা হচ্ছে যে তথ্য কমিশন নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে। তথ্য কমিশনে একজন প্রধান কি করবে, তথ্য কমিশনার সহ 2 জন তথ্য কমিশনার রয়েছেন। আইনে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের পক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ বাংলাদেশে বসবাসরত যত মানুষ রয়েছে তাদের প্রত্যেকেরই কি নাগরিকদের কর্তৃপক্ষে, অর্থাৎ হচ্ছে এখানে তথ্য কমিশনে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকারটা রয়েছে এবং কর্তৃপক্ষ একজন নাগরিকের তথ্য প্রদানে বাধ্য থাকবে। অর্থাৎ এই যে তথ্য কমিশনের যে কর্তৃপক্ষ রয়েছে এবং তারা কি থাকবে, তারা নাগরিকদেরকে সেই তথ্য প্রদান করতে বাধ্য থাকবে। আইন অনুযায়ী সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়ের সাথে সংযুক্ত বা অধীন কোনো অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা কার্যালয় বা উপজেলা কার্যালয় তথ্য প্রদান ইউনিট হিসেবে কাজ করবে। তাহলে আইন অনুযায়ী সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়ের সাথে সংযুক্ত বা অধীনে কোনো অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা কার্যালয় বা উপজেলা কার্যালয় তথ্য প্রদান ইউনিট হিসেবে কাজ করবে। অর্থাৎ উপজেলা পর্যন্ত প্রত্যেকটি মানুষ তথ্য পাওয়ার অধিকার রাখে এবং সে জায়গাগুলোতে কি করবে, সে কর্তৃপক্ষ থাকবে তথ্য দেওয়ার জন্য। তথ্য অধিকার আইন অনুসারে তথ্য জানার জন্য লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে বা ইমেল
ইমেইলে আবেদন করতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো তথ্য সম্পর্কে জানতে চাই তাহলে সেটি কীভাবে আমরা জানবো, সেটি আমরা জানবো লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে বা ইমেইলে কী করতে হবে, আবেদন করতে হবে। তাহলে কি হবে সেটা জানা যাবে। আর যারা লেখাপড়া জানে না তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা লেখাপড়া জানে না তাদের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ তথ্য কমিশনের যে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে তার সহযোগিতা নেবেন। তারা কি করবে, সহযোগিতা প্রদান করবেন, তাদেরকে সহযোগিতা প্রদান করবেন যারা পড়াশোনা জানে না। এবং আবেদনের টিপসই নিয়ে দাখিল করতে পারবেন। এবং আবেদনটাতে কি করবে, টিপসই হাতে আঙ্গুলের ছাপ নেওয়াটাকে বলা হচ্ছে টিপসই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রদান না করলে তথ্য প্রদানের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অনুরোধকারী আপিল করতে পারবে। অর্থাৎ কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি সঠিক সময়ে সেই তথ্যটা প্রদান না করে থাকে তাহলে সেই কি করতে পারে, সে আবার পরবর্তী 30 দিনের মধ্যে তিনি আবার কি করতে পারে, আপিল করতে পারবে সেই তথ্যটা জানার জন্য। আবেদনকারী আপিল কর্তৃপক্ষের নিকট সুবিচার না পেলে বলা হচ্ছে যে যিনি আবেদন করলেন তার কথা বলা হচ্ছে যে আবেদনকারী আপিল কর্তৃপক্ষের নিকট যার কাছে আপিল করা হলো তার কাছে যদি সুবিচার না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সুবিচার না পেলে তথ্য কমিশনের নিকট অভিযোগ পাঠাতে পারবেন। আবার তথ্য কমিশনে কি করতে হবে, অভিযোগ দিতে হবে যে আমি এখানে সুবিচারটা পেলাম না। এই ক্ষেত্রে তথ্য কমিশনের কাজ হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আবার তথ্য কমিশনের কাজ হচ্ছে কি, মূলত অভিযোগ গ্রহণ করা। তথ্য কমিশনের কাজ হচ্ছে অভিযোগটা গ্রহণ করবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তথ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্যের সংরক্ষক বা ভান্ডার হয়ে উঠতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে যার কাছ থেকে তথ্য পেতে চাচ্ছে সেক্ষেত্রে সেই দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন তাকে কি থাকতে হবে, তাকে বিভিন্ন রকম যে তথ্যগুলো সরকারি তথ্যগুলো সেগুলো সম্পর্কে তাকে কি করে সেগুলো সংরক্ষক হতে হবে, অর্থাৎ তার কাছে সেগুলো থাকতে হবে এবং ভান্ডার হয়ে উঠতে হবে। যে কোনো সময় যে কোনো তথ্য সম্পর্কে কোনো নাগরিক যদি জানতে চায় তাহলে সেটি তাকে অবশ্যই কি করতে হবে, জানাতে হবে। তার প্রধান দায়িত্ব হচ্ছে আবেদন প্রক্রিয়া সম্পর্কে জনগণকে জানানো। আবেদন প্রক্রিয়াটা সম্পর্কে জনগণকে জানানো, কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য প্রাপ্তির সুবিধা সৃষ্টি, অর্থাৎ কর্তৃপক্ষের কাছ থেকে কি তথ্য পাওয়ার সুবিধা সৃষ্টি, তথ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ ও তথ্য সরবরাহে ব্যর্থতা নির্ধারণ। সুতরাং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আমাদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে আমাদেরকে যে কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কি হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে তথ্য অধিকার আইন সম্পর্কে। তথ্য অধিকার আইনের মাধ্যমে দরিদ্র, প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন নিশ্চিত করা যাবে। এখানে দরিদ্র আর প্রান্তিক বলতে একেবারে যারা দরিদ্র থেকে হত দরিদ্র, যারা অন্যের জমি বর্গা নিয়ে মনে করো কোনো রকম ভাবে জীবনযাপন করে সেরকম মানুষের কথা বলা হচ্ছে, এবং সুবিধা বঞ্চিত মানুষ যারা সুবিধা থেকে বঞ্চিত হয় এরকম মানুষের কথা বলা হচ্ছে। সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়ন নিশ্চিত করা যাবে। প্রতিটি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। প্রতিটি সংস্থার কার্যক্রমে কি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। সুশাসন প্রতিষ্ঠিত হবে ও দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হওয়ার মাধ্যমে মানবাধিকার ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব পড়বে। সর্বোপরি গণতন্ত্রের ভিত মজবুত হবে। তাহলে বোঝা গেল প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে যে বাংলাদেশের তথ্য অধিকার আইন সম্পর্কে কিভাবে আমরা আইন পাবো, তথ্য অধিকার আইন সম্পর্কে আমাদেরকে কি অনেক আসলে সচেতন হতে হবে, তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো তথ্য পাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ষষ্ঠ অধ্যায় খুব ভালোভাবে পড়বে। আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য, আইনের উৎস খুবই গুরুত্বপূর্ণ। সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, বাংলাদেশের তথ্য অধিকার আইন। আমি পুরো অধ্যায়টা আজকে তোমাদের শেষ করে দিলাম। তোমরা এই অধ্যায়ের প্রতি অনেক যত্নশীল হবে, ভালোভাবে পড়াশোনা করবে বাড়িতে। আজকে আমি তোমাদের পড়া দিব যে বহু নির্বাচনী প্রশ্ন। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। ভালোভাবে পড়লে তুমি যে কোনো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখতে পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।